নমস্কার আর স্বাগত আপনাদের সকলকে দেশি রুটসের সম্পূর্ণ একটা নতুন ভ্রমণ কাহিনীতে। আজকে সোমবার 12ই জানুয়ারি আর আমি এখন দাঁড়িয়ে আছি বেলঘরিয়া স্টেশনে। আজকের গন্তব্য পারমাডান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য। আজ বেলঘরিয়া থেকে রানাঘাট লোকাল ধরে প্রথমে যাব রানাঘাট, তারপর বাস ধরে নালডুংরি, সেখান থেকেই আমরা টোটো করে যাব বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাডান ফরেস্ট। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যকে লিখেছিলেন, মানুষের বসতির পাশে নিবিড় অরণ্য নাই, নিবিড় অরণ্য রয়েছে দূর দেশে। তবে আমাদের হাতের কাছেই রয়েছে এক অপরূপ সুন্দর নিবিড় অরণ্য। আমি এখন দাঁড়িয়ে আছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্য বা পারমাডান ফরেস্টের গেটের সামনে। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ফরেস্টের এন্ট্রি গেট। আপনাকে বলে দিই, এই এন্ট্রি গেট থেকে আগে টিকিট কাটতে হতো এই পারমাডান ফরেস্টে ঢোকার জন্য 120 টাকা করে, কিন্তু এখন সেই টিকিট বন্ধ, মানে বিনামূল্যেই আপনি প্রবেশ করতে পারবেন এই অরণ্যের গেট থেকে। এই গেট থেকে আমরা জাস্ট ঢুকেছি, আমার পেছনে গেট। চলুন আমরা ভেতরটা একবার ঘুরে দেখি। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে গেট থেকে ঢুকেই এই ডান দিকে কিন্তু পিকনিক স্পট রয়েছে। এইগুলো জায়গাগুলো দেখছেন, বাস দাঁড়িয়ে আছে, একটা ভ্যান দাঁড়িয়ে আছে। এই সমস্ত জায়গাগুলোতে পিকনিক করা যায়। দারুণ। এরকম একটা ট্রেল রয়েছে গেট থেকে ঢুকেই। সোজা এই পাথওয়ে দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। অজস্র বড় বড় গাছ একদম ঢোকার মুখে। গেট থেকে ঢুকেই প্রথম যেটা চোখে পড়বে সেটা হচ্ছে এই ছোট একটা মিউজিয়াম, বার্ডস অ্যান্ড ম্যামলস মিউজিয়াম। কিছু আর্টিফিশিয়ালি বার্ডস এখানে রাখা আছে। এই জঙ্গলে প্রচুর প্রজাতির গাছ এবং পাখি দেখা যায়। তার কিছু নমুনা আপনি এই মিউজিয়ামে দেখে নিতে পারেন। তাই ঢোকার মুখে অবশ্যই এই মিউজিয়ামটি একবার ভিজিট করবেন। কিছু প্রজাতির সাপ, তাদেরকে এখানে রাখা হয়েছে প্রিজার্ভ করে লিকুইডের মধ্যে এবং কাঁচের শিশিতে। দেখাচ্ছি দেখুন। এটা চন্দ্রবোরা। গেটের সামনে একটা হরিণ এসছে, আপনাদের দেখাচ্ছি দেখুন, তারপর সব কথা বলছি। এখন ঠিকই আছে, এই টাইমটা খেতে দেয়। ওই যে চেম্বারটা জান না, ওটা খেতে দিয়ে বালতির নিচে নেমে করে বাড়ি যাবে, ঠিক আছে? সব দৌড়ে চলে আসে। সব দৌড়ে চলে আসবে, জানে যে ওর এটা টাইম। যারা খারাপ এগুলো সব স্পটেড ডিয়ার, এদেরকে চিতল বলে। চিতল, শীতল তো এগুলো। হ্যাঁ। ওদের খেতে দেবে না, ঠিক আছে? অজস্র হরিণ, ওদের খাবার আলাদা। কি সুন্দর। আমি যে গেটের বাইরে এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে যদি আপনি ঠিক সময় আসেন তাহলে প্রচুর হরিণের দেখা মিলবে। এখানকার এই হরিণগুলো কিন্তু স্পটেড ডেয়ার, যাকে বাংলায় বলে চিতল। সকাল 9টা আর দুপুর 2:30 নাগাদ এদেরকে খাওয়া দেওয়া হয়, এবং খাবার সময় এইখানে যদি আপনি এসে দাঁড়ান তাহলে নজরে পড়বে অজস্র হরিণ, যা দেখতে আপনার মন অবশ্যই ভরে যাবে। আমার পেছনে এটা হচ্ছে একটা বার্ড স্যাঞ্চুরি, মানে কিছু পাখিকে এখানে রাখা হয়েছে এই কাঁচের ঘরের মধ্যে।
আপনি আসার পথে এগুলোকে দেখে নিতে পারেন, এক্সপ্লোর করে নিতেই পারেন। এই যে এটি একটি ময়ূর। আমার পেছনে এটা হচ্ছে চিলড্রেন্স পার্ক। যদি সঙ্গে বাচ্চা কাচ্চা থাকে তাহলে এই চিলড্রেন্স পার্কেও আপনি বেশ কিছুটা সময় কাটাতে পারেন। পারসনাথে যখন আমরা হাঁটছিলাম তখনও আমাকে আমার ভাইকে একটা হনুমান ধাওয়া করেছিল। দেখ, তখনও তোকে বলেছি, আজও বলছি, আমি কিছু করব না, তুইও কিছু করিস না। সত্যি বলতে কি বেশ কিছুটা ভয়ই লাগে, একদম পায়ের সামনে বসে আছে তো। এনিহাও, যেটা বলছিলাম, এই যে জঙ্গল, এই যে রিজার্ভ ফরেস্ট, তার একদম বেসিক কয়েকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। 1964 সালে এই রিজার্ভ ফরেস্ট শুরু হয়। মাত্র 14টা স্পটেড ডিয়ার মানে চিতল ছাড়া হয়েছিল এই জঙ্গলে। 1980 সালে এর নামকরণ হয় পারমাডান রিজার্ভ ফরেস্ট। এই এলাকাটার নাম কিন্তু পারমদনপুর, তাই অনেক লোকে একে পারমাডান ফরেস্ট বলে। 1980 সালে পারমাডান ফরেস্ট নাম হয়। 1995 সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে এই ফরেস্টকে নতুন করে নাম দেয়া হয়, তখন হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অভয়ারণ্য। এই ডান দিকে ইছামতি নদী আর বাঁ দিকে হচ্ছে এই জঙ্গলের ফেন্সিং। আপনাদের বলে দিই, এখানে প্রায় 200টিরও বেশি চিতল মানে স্পটেড ডেয়ার রয়েছে। রয়েছে অজস্র হনুমান, যাদেরকে লঙ্গুর বলে, আর অজস্র পাখি, বিভিন্ন প্রজাতির পাখি, খরগোশ এসব রয়েছে। এই জঙ্গলে প্রায় 300রও বেশি প্রজাতির ভেষজ গাছ রয়েছে। আর ভাবুন, আপনার একদিকে ইছামতি নদী, একদিকে এই ঘন জঙ্গল, আর আপনি এই সরু ট্রেলটা দিয়ে হেঁটে যাচ্ছেন, এক অন্য অনুভূতি। এখান দিয়ে বেসিক্যালি এই যে ওয়াকিং ট্রেলটা, সেটা কিন্তু একটা বাফার জোন। কোর যে জঙ্গলটা, ওটা কিন্তু এই ফেন্সের ভেতরে, স্বাভাবিকভাবেই সাধারণ মানুষরা সেখানে যেতে পারবেন না। চলার পথে কিন্তু এরকম প্রচুর মস্ত বড় বড় গাছ আপনি পড়ে থাকতে দেখবেন, যেগুলো ঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে। আপনাদের জানিয়ে দিই, এই পুরো যে অভয়ারণ্য, সেটার দৈর্ঘ্য 0.68 স্কোয়ার কিলোমিটার, প্রচুর বড়। এবং এখানে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোটাই যেন প্রকৃতির কাছে অনেকটা কাছে চলে আসা। মানে এই পুরো জঙ্গলে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ। হাঁপিয়ে গেছি, এই পেছনের গাছটায় দৌড়ে উঠবো মনে মনে চ্যালেঞ্জ করেছিলাম, হাঁপিয়ে গেছি। আপনাকে বলে বোঝাতে পারবো না,
যখন আপনি এইসব জায়গায় আসবেন এই কয়েকটা দিনের জন্য, মনটা যেন একদম বাচ্চা হয়ে যায়। সাধারণত যে জিনিসগুলো আমরা আমাদের বাড়িতে করতে পারি না, এখানে আসলে যেন আবার সেই ছোটবেলাটা ফিরে পাওয়ার মতো। মনে হচ্ছে গাছগুলো সরে গিয়ে আমাদেরকে যাওয়ার রাস্তা করে দিয়েছে। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বা পারমাডান ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, এটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। আচ্ছা, আসবেন কি করে? আমি যে পথে এসছি আমি আপনাকে সেটা বলছি। আমার মনে হয় আমি অনেকগুলো তো রেফারেন্স দেখেছি, এটা বোধহয় একটু সহজ। সেটা হচ্ছে আপনি শিয়ালদা থেকে রানাঘাটে চলে আসবেন। অনেককে বলবে যে চাকদাতে নেমে যাওয়া, তাদের ডিস্টেন্সটা বাই রোড অনেকটা বেশি হয়ে যাবে। কিন্তু আপনি যদি ট্রেনে আসেন তাহলে রানাঘাট স্টেশনে নামাটাই বুদ্ধিমানের কাজ হবে। রানাঘাট স্টেশন থেকে বেরিয়ে যখন আপনি পেরিয়ে রথতলা বাস স্ট্যান্ডে আসবেন, এই রথতলা বাস স্ট্যান্ড থেকেই কিন্তু আপনার নলডাংরির বাস পাওয়া যাবে, যেটা নিয়ারেস্ট এই স্যাঞ্চুরি থেকে। আমি কিন্তু নেমেছিলাম বাসে করে দত্তফুলিয়াতে। দত্তফুলিয়াতে নামার সুবিধাটা আমি বলে দিই। দত্তফুলিয়াতে নেমে আপনি 2-1 পা হেঁটে যদি যান তাহলে ওখান থেকে ডাইরেক্ট অটো পেয়ে যাবেন। এই অটো করে একদম স্যাঞ্চুরির গেটে নামতে পারেন। অটো ভাড়া 25 টাকা প্রতিজন। এই জঙ্গলে যেসব প্রজাতির গাছ পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম হলো অর্জুন, শিমুল, শিরীষ, সেগুন, তুঁত, বাঁশ। এছাড়াও বহু বহু প্রজাতির গাছ আপনি এখানে দেখতে পাবেন। চলার পথে কিন্তু হঠাৎ করেই আপনার সঙ্গে বন্য প্রাণীর দেখা হয়ে যেতে পারে এই ফেন্সিং এর ভেতরে। তাহলে আপনার এই ঘোরা আরো একটু বেশি মজার হবে। মানে হাঁটার পথে আমি নিজে একটা হরিণ দেখতে পাচ্ছি এখন একদম চোখের সামনে। আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে, দেখতে পাবেন কিনা একবার দেখুন। আশা করি দেখতে পাচ্ছেন। এই যে এরকমই কিন্তু চলার পথে হঠাৎ করে আপনি দেখতে পেয়ে যাবেন। এই হচ্ছে ফরেস্ট রেঞ্জার্স অফিস, এই হচ্ছে চিলড্রেন্স পার্ক, আর ওই যে দূরে ওটা হচ্ছে বার্ড স্যাঞ্চুরি। আর ঠিক এই মাঝখানের পথ দিয়ে সোজা গেলে ইছামতি নদী, যেখান থেকে আমরা নৌকা যাত্রা শুরু করব। চলুন, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনে এটি হচ্ছে ইছামতি নদীর নৌকার ঘাট। স্টিমার নয়, হাতে চালানো নৌকা। পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তো এই নৌকা করেই আমরা ইছামতি নদীতে ঘুরবো এবং যাব নীলকুঠির দেখতে। চলুন। ব্যাস, ওকে, প্রায় উঠে বসেছি। এখন নৌকা চলেছে ইছামতির দিকে। অসাধারণ।
তো মোটামুটি ঘুরে আসতে কতক্ষণ লাগবে? যেতে লাগে আধা ঘন্টা। আর ওই নীলকুঠির এটা দেখতে, মানে দেখে নিয়ে আসতে মোটামুটি 1 ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিট 25 মিনিট। যদি আপনি একা চড়েন, আমি যেহেতু একা এই বোটে এসেছি, 200 থেকে 250 টাকা মতো করে নেয়, আপনাকে ঘুরিয়ে আবার এই ঘাটেই ছেড়ে দেবে। আর যদি সংখ্যায় বেশি থাকেন তাহলে অবশ্যই সেটা নেগোশিয়েবল, সেটা ওই ঘাট থেকেই বলে দেবে। তাই ঘাটে এসে দাম দস্তুর করে এই রাইডটা করে ফেলবেন। একটা মাছরাঙা দেখুন কি সুন্দর কালার, অসাধারণ। কটা থেকে খোলা থাকে? 10টা। 10টা থেকে মোটামুটি সন্ধে 5টা অবধি, কারণ তারপর অন্ধকার হয়ে যাবে, এমনি কিছু দেখতে পাবেন না। হ্যাঁ, তাই জন্য সকালবেলা মোটামুটি দুপুরের পর আলো থাকতে থাকতে এই বোট রাইডটা কমপ্লিট করলে আপনি মন ভরে সব দেখতে পারবেন। নদীটা এরকম ঘুরে বাঁক নিয়েছে, দেখুন কি সুন্দর লাগছে, অপরূপ লাগছে, অপরূপ। আর নদীর জলে এই সূর্যের ছায়া পড়েছে, তাতে চিকচিক করছে, সাধারণ। পুরো এই গাছটা ইছামতির নদীর উপর ঝুঁকে পড়েছে। এরকম বেশ কিছু গাছ ঝুঁকে পড়েছে এই নদীর ওপরে। বড় এই গাছটা দেখুন, যেহেতু নদীর তীরে, তাই সময়ের সাথে সাথে শিকড়ের তলার মাটি ক্ষয়ে যাওয়াতে এরকম গাছ ভেঙে পড়েছে। এই হচ্ছে নীলকুঠির ঘাট। এই ঘাট দিয়ে উঠে সোজা নীলকুঠি। চলুন, এই ঘাটের সিঁড়ি, এই ঘাটের সিঁড়ি দিয়ে ঠিক উঠেই এই পাঁচিলের ওপারেই হচ্ছে নীলকুঠি। সবকটা অংশই ভেঙে পড়েছে। উপর দিকে যাবো কিনা ভাবছি। চলো, এখানকার সিঁড়ি ভেঙে গেছে, তাই ওপরে ওঠা যাচ্ছে না। ওদিক দিয়ে একবার চেষ্টা করে দেখি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এর উপরে একটা তলা রয়েছে, এবং লোকমুখে কথিত আছে যে এখানে এই বাড়িটা নাকি হন্টেড প্লেস। চলুন দেখে আসি ওপরটা। উঠতে পারাটা কঠিন। এই হচ্ছে ওপর থেকে ছাদ, একদম ভেঙে গেছে। খুব সাবধানে ওঠার দরকার নেই আপনাদের, ওঠার দরকার নেই আপনাদের। আমি কখনো ইনসিস্ট করব না যে এটা করুন, ভীষণ রিস্কি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, বিপজ্জনক বাড়ি। শুধু আপনাদেরকে দেখাবো বলে আমি উঠেছি। এখানকার অবস্থাটা দেখুন, পুরো এই জায়গাটা ভেঙে পড়ে গেছে। এই হচ্ছে নীলকুঠি। এই যে নীলকুঠি যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, সেই অঞ্চলের নাম মঙ্গলগঞ্জ, মঙ্গলগঞ্জের নীলকুঠি। আর যে ফেরিঘাট দিয়ে আমরা এলাম সেটি ছিল একটি অন্যতম বিশেষ বন্দর, বাণিজ্যিক সম্পর্কের জন্য। নীল চাষের জন্য এই বন্দর ছিল অন্যতম এবং বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মঙ্গলগঞ্জ এফপি স্কুলের লাগোয়া কিন্তু এই আমাদের নীলকুঠির, মঙ্গলগঞ্জের এই স্কুল আর এই নীলকুঠির প্রেমিসিস একই। তাই যারা এখানে ঘুরতে আসছেন, আমি দেখেছি তাই বলছি, যারা এখানে ঘুরতে আসছেন
তারা দয়া করে এই জায়গাটা নোংরা করবেন না। আমাদের নীলকুঠি ঘোরা এখানেই শেষ। নীলকুঠি দেখে বেড়াবার পর বাইরেই বেশ চায়ের দোকান আছে, আপনি কিছু খেয়ে নিতে পারেন। সকাল থেকে খাইনি আমি, তাই একটা ডিম টোস্টের অর্ডার দিয়েছি। শুধু ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন? শুধু ঝিঝি পোকার ডাক, একটা শব্দ নেই। আর দূরে ওই দিকে একসার লম্বা লম্বা গাছ। নৌকা করে গেলে এই রাস্তাটা মানে এই ইছামতির রাইডটা তো আছেই, এটা যেমন পাও না, সময় অনেক কম লাগে, যেতে আপনার ভালো লাগবে, অন্যতম অনন্য রাইড। কিন্তু বলছে যে রাস্তা দিয়ে যদি ঘুরে আপনি যান ওই নীলকুঠিতে, তাহলে হেঁটে পথে 1 ঘন্টা, আর গাড়ি করে যদি টোটো বা অটো করে বা নিজের গাড়ি করে যান তাহলে আলাদা। সূর্য অস্ত যাচ্ছে এবং আমাদের নৌকা ধীরে ধীরে ঘাটের সামনে চলেই এসেছে এবং জানান দিচ্ছে যে আমাদের এই ভ্রমণ কাহিনী এখানেই ঘোরা শেষ। আবার নতুন ঘোরার গল্প নিয়ে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং তাতে নতুন নতুন ঘুরে বেড়ানোর গল্প খোঁজার যে তাগিদ তা আরো বাড়বে। থ্যাংক ইউ। নৌকা থেকে আমরা ঘাটে নেমে এবার মেন গেট দিয়ে বেরিয়ে যাব। তো ওখানে ফরেস্ট রেঞ্জার্সদের একজন অপেক্ষা করছিল আমার জন্য, কারণ এই ঘাটে মানে যে ঘাট থেকে আমি উঠলাম, যেটা একদম ফরেস্টের মধ্যে, এটা কিন্তু ফরেস্ট রেঞ্জাররাই মেনটেন করে। তাই নির্দিষ্ট সময় আছে, 4:30-র পর ওই ঘাট আর ব্যবহার করা যায় না। যেহেতু আমি গিয়েছিলাম ওই পথ দিয়ে, তাই জন্য ওরা বলেছিল যে আমি আসবো আবার, তাই জন্য ওরা একটুখানি সময় বাড়তি রেখেছিল। থ্যাংক ইউ ফর দেম। তো আমি এখন আস্তে আস্তে এই বিভূতিভূষণ রিজার্ভ ফরেস্ট থেকে বেরিয়ে যাচ্ছি।